রোমান সাম্রাজ্যে যারা পৃথিবীর মানচিত্রকে নিজেদের ইচ্ছে মতো নতুন রূপ দিয়েছিল, যাদের তলোয়ারের আঘাতে কেঁপে উঠেছিল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা। মানব সভ্যতার ইতিহাসে যে কয়েকটি সভ্যতা বীরদর্পে নিজেদের দাপট পৃথিবীবাসীকে দেখাতে সমর্থ হয়েছে, রোমান সভ্যতা তার মধ্যে নিঃসন্দেহে অন্যতম। পশ্চিমা সভ্যতার সূচনাকারী যদি হয় গ্রিক সভ্যতা, তাহলে রোমান সভ্যতাকে বলা চলে এর মূল স্তম্ভ। আজ থেকে ২৫০০ বছর আগে ভূমধ্য সাগরের মধ্য অঞ্চলে ইটালি উপদ্বীপকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ছোট্ট গ্রাম কিভাবে পরিণত হয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী সাম্রাজ্যে। কিভাবে একটি সাধারণ রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র এবং পরবর্তীতে একনায়কতান্ত্রিক সাম্রাজ্যের রূপ নেয় রোম। আমাদের আজকের এই মেগা এপিসোডে আমরা ডুব দেব ইতিহাসের সেই রক্তক্ষয়ী পাতায়। আমরা জানব রোমের প্রতিষ্ঠাতাদের রোমহর্ষক গল্প, জানব স্পার্টাকাসের নেতৃত্বে কাঁপিয়ে দেওয়া সেই বিখ্যাত দাসবিদ্রোহের কথা। আমরা দেখব জুলিয়াস সিজারের উত্থান এবং সিনেটের ফ্লোরে তার করুণ পতন। জানব ক্লিওপেট্রার ছলনা, গ্ল্যাডিয়েটরদের নির্মম লড়াই, রোমানদের ধর্ম এবং তাদের উন্মাদ সব সম্রাটদের কাহিনী। এবং সবশেষে আমরা উন্মোচন করব সেই ঐতিহাসিক সত্য, কিভাবে ইসলামের উত্থান ঘটেছিল এবং কিভাবে ১৪৫৩ সালে অটোমান সুলতান মেহমেদ ফাতিহের হাতে পতন হয়েছিল ২৫০০ বছর ধরে টিকে থাকা এই মহাপরাক্রমশালী রোমান সাম্রাজ্যের। রোমানদের উত্থান, পতন, তাদের অর্জন ও ভুল, তাদের রেখে যাওয়া উত্তরাধিকার, সবকিছু নিয়েই আমাদের আজকের এই মাস্টারপিস এপিসোড। আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন ইতিহাসের পাতায় এক রোমাঞ্চকর যাত্রা শুরু করি। রোমান সভ্যতার ভিত্তি প্রতিষ্ঠিত হয় বর্তমান ইটালির রাজধানী রোম নগরীকে কেন্দ্র করে। টাইবার নদীর তীরে অবস্থিত এই শহরকে বলা হয় চিরশান্তির শহর। আবার ৭টা পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠায় এটাকে ৭ পাহাড়ের শহরও বলা হয়ে থাকে। রোমনগরী প্রতিষ্ঠার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এটাকে ঘিরে একটি জনশ্রুতি বা মিথ রয়েছে, যা রোমানরা শতাব্দী পর শতাব্দী ধরে গভীরভাবে বিশ্বাস করে আসছে। রোমান মিথ অনুসারে রোমিউলাস এবং রিমাস নামে দুই যমজ ভাই ছিল, যারা রিয়া সিলভিয়ার সন্তান। রিয়া সিলভিয়া হল বর্তমান রোমের নিকটবর্তী তৎকালীন আলবা লঙ্গা নামক শহরের রাজা নুমিটরের কন্যা। লিজেন্ড অনুসারে নুমিটরের ভাই অ্যামিউলাস তাকে ক্ষমতাচ্যুত করে হত্যা করে এবং রিয়া সিলভিয়াকে জবরদস্তিমূলক ভেস্টাল ভার্জিন অর্থাৎ চিরকুমারী সন্ন্যাসিনী হিসেবে মন্দিরে থাকতে বাধ্য করে। তার উদ্দেশ্য ছিল রিয়া যেন তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো সন্তানের জন্ম দিতে না পারে। কিন্তু দৈবক্রমে রিয়া সিলভিয়া এবং রোমানদের যুদ্ধদেবতা মার্সের মিলনের ফলে জন্ম হয় রোমিউলাস এবং রিমাসের। অ্যামিউলাস এই খবর পেয়ে খুব চিন্তায় পড়ে যায়। সে তখন তার সৈনিকদের নির্দেশ দেয় শিশু দুটিকে টাইবার নদীতে ভাসিয়ে দিতে, কিন্তু অলৌকিকভাবে রোমিউলাস এবং রিমাস সেখান থেকে বেঁচে ফেরে। লুকা নামক এক মাদি নেকড়ে তাদের সন্ধান পায় এবং তাদেরকে তার গুহায় নিয়ে যায়। সেই নেকড়েটি নিয়মিত তাদেরকে নিজের বুকের দুধ পান করিয়ে বাঁচিয়ে রাখে। পরবর্তীতে ফস্টিমলাস নামের এক মেষপালক তাদের খুঁজে পায় এবং নিজের সন্তানের মতো বড় করে তোলে। বড় হওয়ার পর তারা তাদের জন্ম পরিচয় জানতে পারে। তারা অ্যামিউলাসকে সিংহাসনচ্যুত করে হত্যা করে এবং তাদের দাদা নুমিটরকে পুনরায় আলবা লঙ্গার সিংহাসনে বসায়। এরপর তারা নিজেরা একটি নতুন নগরী গড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু নগরীর নামকরণ এবং ক্ষমতা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ক্ষমতাদ্বন্দ্বের এই লড়াইয়ে রোমিউলাস নিজ হাতে তার ভাই রিমাসকে হত্যা করে এবং একক ক্ষমতার মালিক হয়। পরবর্তীতে সে খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে একটি নগরী তৈরি করে, যার নাম নিজের নামের অনুসারে রাখে রোম। সে হয়ে যায় রোমের প্রতিষ্ঠাতা এবং প্রথম রাজা। দর্শক, এতক্ষণ আপনাদের যা বললাম তা হল মিথোলজির একটা অংশ। বাস্তবিক পক্ষে এই গল্পগুলোর কোনো শতভাগ ঐতিহাসিক প্রমাণ নেই, তবে ইতিহাসবিদরা প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতে এ ব্যাপারে ঐক্যমত্য পৌঁছেছেন যে খ্রিস্টপূর্ব ৮ম শতাব্দীতেই রোম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল। রোমের দীর্ঘ ২৫০০ বছরের ইতিহাসকে ভালোভাবে পর্যালোচনা করার জন্য এটাকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা যায়। ১. রোমান রাজতন্ত্র খ্রিস্টপূর্ব ৭৫৩ থেকে ৫০৯ সাল পর্যন্ত। ২. রোমান প্রজাতন্ত্র খ্রিস্টপূর্ব ৫০৯ থেকে ৩১ সাল পর্যন্ত। ৩. রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব ৩১ সাল থেকে পতনের আগ পর্যন্ত। রোমের ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করলে এট্রুস্কান সভ্যতার নাম আসে সবার আগে। খ্রিস্টপূর্ব ৭ম ও ৬ষ্ঠ শতাব্দীতে এট্রুস্কানরা প্রায় সমগ্র ইটালি উপদ্বীপে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল। রোমে তখন শাসন শুরু হয় এই বিদেশি এট্রুস্কান রাজাদের। প্রথম দিকে রাজারা রোমের উন্নতি করলেও শেষের দিকের রাজারা, বিশেষ করে রাজা টারকুইন দ্য প্রাউড, চরম স্বৈরাচারী হয়ে ওঠেন।
তার শাসনামলে রোমান নারীদের সম্মান ভুলুণ্ঠিত হয়। লুক্রেশিয়া নামক এক সম্ভ্রান্ত রোমান নারীকে টার্কুইনের ছেলে ধর্ষণ করলে অপমানে লুক্রেশিয়াস আত্মহত্যা করেন। এই ঘটনা রোমানদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। তাদের এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ব্যাপক গণ অসন্তোষ দেখা দিলে খ্রিস্টপূর্ব 509 সালে রোমের জনগণ রাজতন্ত্রকে চিরতরে বিলুপ্ত ঘোষণা করে এক অভিজাত প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। জন্ম নেয় এসপিকিউআর বা রোমের সিনেট এবং জনগণ। সামনের ইতিহাসগুলোতে যাওয়ার আগে আপনাদের একটা কনফিউশন ক্লিয়ার করি, তা হলো খ্রিস্টাব্দ ও খ্রিস্টপূর্বাব্দের মধ্যকার পার্থক্য। খেয়াল করবেন, আমি খ্রিস্টপূর্ব 753 থেকে খ্রিস্টপূর্ব 509 সালের কথা বলছি, যেখানে সালটা কমছে। এর ব্যাখ্যা কি? আসলে যীশুখ্রিস্ট অর্থাৎ হজরত ঈসা আলাইসালামের জন্মের সাল থেকে এই ক্যালেন্ডারের হিসাবটা করা হয়। তার জন্মের পূর্ববর্তী সময়কে বলা হয় খ্রিস্টপূর্ব বা বিসি, আর পরবর্তী সময়কে বলা হয় খ্রিস্টাব্দ বা এডি। আমি যদি বলি 509 খ্রিস্টপূর্বাব্দ, তার মানে আমি যীশুখ্রিস্টের জন্মের 509 বছর আগের কথা বলছি। তখন সময় উল্টো দিকে গুনতে হতো, যাতে জিরোতে পৌঁছানো যায়। কিন্তু এখন আমরা খ্রিস্টাব্দে আছি, তাই সাল সামনের দিকে বাড়ে। চলুন মূল আলোচনায় ফেরা যাক। প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর রোম পরিকল্পনা করল সমগ্র ইটালি উপদ্বীপ জয় করার। শক্তিশালী রোমান লিজিয়ান দিয়ে তারা পুরো ইটালি দখল করে নিল। ভূমধ্যসাগরীয় অঞ্চলে সর্ববৃহৎ শক্তিরূপে উত্থান হল রোমের প্রজাতন্ত্রের। কিন্তু সমগ্র ইটালি উপদ্বীপ দখলের পর রোমের দৃষ্টি পড়ল এক মহাশক্তিশালী নগরীর দিকে, কার্থেজ, যা তৎকালীন উত্তর আফ্রিকা অর্থাৎ বর্তমান টিউনিসিয়ার একটি বিশাল সমৃদ্ধশালী নগরী এবং নৌ সাম্রাজ্য ছিল। এটি উত্তর আফ্রিকার টিউনিস থেকে জিব্রাল্টার প্রণালী পর্যন্ত বিস্তৃত ছিল। রোম ধীরে ধীরে সাম্রাজ্যবাদী মনোভাবাপন্ন হয়ে ওঠায় ভূমধ্যসাগরের নিয়ন্ত্রণ নিয়ে কার্থেজীয়দের সাথে তাদের সংঘাত অনিবার্য হয়ে ওঠে। ইতিহাসে এই যুদ্ধগুলো পিউনিক যুদ্ধ নামে পরিচিত। রোমানরা কার্থেজীয়দের বলত পিনি বা ফিনিশীয়, যেখান থেকে এই পিউনিক শব্দটি এসেছে। ইতিহাসে মোট 3টি রোমহর্ষক পিউনিক যুদ্ধ সংঘটিত হয়। সিসিলি দ্বীপের ওপর কার্থেজীয়দের প্রভাব বিস্তার রোমানদের ঈর্ষান্বিত করে তোলে। সিসিলিতে কার্থেজের অবস্থান নিজের আধিপত্য বিস্তারের মুখে বাধা হিসেবে মনে করল রোম। রোমের কোনো শক্তিশালী নৌবাহিনী ছিল না, কিন্তু তারা কার্থেজের একটি ভাঙা জাহাজ নকল করে রাতারাতি এক বিশাল নৌবহর তৈরি করে ফেলে। 23 বছর স্থায়ী এই যুদ্ধে শেষ পর্যন্ত রোমানরাই জয়ী হয়। কার্থেজ সিসিলিতে তার সম্পদসহ আত্মসমর্পণ করে এবং রোমকে বিশাল ক্ষতিপূরণ দেয়। প্রথম পিউনিক যুদ্ধে হারের প্রতিশোধ নিতে কার্থেজের দিক থেকে উঠে আসে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক প্রতিভা সেনাপতি হ্যানিবাল বারকা। রোমানদের চমকে দিয়ে হ্যানিবাল সমুদ্রপথ বাদ দিয়ে তার বিশাল সেনাবাহিনী এবং যুদ্ধ হাতির পাল নিয়ে বরফে ঢাকা আল্পস পর্বতমালা অতিক্রম করে সরাসরি ইটালিতে প্রবেশ করেন। এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। ইটালির বুকে হ্যানিবাল রোমান বাহিনীর ওপর একের পর এক ধ্বংসযজ্ঞ চালান। ব্যাটল অফ ক্যানিতে রোমের প্রায় 50 থেকে 70 হাজার সৈনিককে তিনি একদিনে কচকাটা করেন। রোম প্রায় ধ্বংসের প্রান্তে চলে গিয়েছিল, কিন্তু রোমানদের দেশপ্রেমের শক্তি অটুট ছিল। বিখ্যাত রোমান সেনাপতি সিপিও আফ্রিকানাস হ্যানিবলকে ইটালিতে আটকে না রেখে সরাসরি কার্থেজ আক্রমণ করেন। বাধ্য হয়ে হ্যানিবলকে আফ্রিকায় ফিরতে হয় এবং ব্যাটল অফ জামাতে সিপিওর কাছে হ্যানিবল পরাজিত হন। ভয়ানক ক্ষতির মুখে কার্থেজ পরাজয় মেনে নিতে বাধ্য হয়। এরপর 149 খ্রিস্টাব্দে রোমের সিনেট কার্থেজের নিকট অবাস্তব দাবি পেশ করে যে কার্থেজীয়দের মূল নগরী ছেড়ে সমুদ্র উপকূল থেকে 10 মাইল অভ্যন্তরে গিয়ে বসবাস করতে হবে। বাণিজ্য নির্ভর একটি জাতির জন্য এ দাবি ছিল মৃত্যুর সমান। কার্থেজ এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তৃতীয় পিউনিক যুদ্ধ বেঁধে যায়। 146 খ্রিস্টাব্দে রোমানরা কার্থেজ নগরী সম্পূর্ণ ধ্বংস করে দেয়। অধিবাসীদের এক নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হতে হয়। বন্দী কার্থেজীয়দের দাস হিসেবে বিক্রি করা হয়। লিজেন্ড আছে যে রোমানরা কার্থেজের মাটিতে লবণ ছিটিয়ে দিয়েছিল, যাতে সেখানে আর কোনোদিন ফসল না ফলে। কার্থেজ হয়ে পড়ে রোমের একটি প্রদেশ। খ্রিস্টপূর্ণ 146 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টা ছিল রোমান ইতিহাসের চরম দ্বন্দ্ব সংঘাত ও গৃহযুদ্ধের যুগ। সাম্রাজ্য যত বড় হচ্ছিল, রোমের ধনীরা তত ধনী হচ্ছিল, আর সাধারণ কৃষক ও গরিবরা হচ্ছিল আরও গরিব। রোমের অর্থনীতি পুরোপুরি কৃতদাস প্রথার ওপর নির্ভরশীল ছিল। এই বৈষম্য দূর করার জন্য দুই ভাই টাইবেরিয়াস গ্রাকাস এবং গাইয়াস গ্রাকাসের মতো সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গেলে রোমের সিনেট নির্মমভাবে এই দুই ভাইকে হত্যা করে। আর এই চরম অস্থিতিশীলতার মাঝেই ঘটেছিল ইতিহাসের অন্যতম চমকপ্রদ ঘটনা, দাস বিদ্রোহ, যার নেতৃত্বে ছিলেন কিংবদন্তি স্পার্টাকাস।
স্পার্টাকাস ছিলেন ম্যাসিডোনিয়ার উত্তরের থ্রেস রাজ্যের বাসিন্দা। ঐতিহাসিকদের মতে রোমের বিরুদ্ধে যুদ্ধে তিনি বন্দী হন এবং তাকে দাস হিসেবে বিক্রি করা হয়। স্পার্টাকাস দৈহিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং বুদ্ধিমত্তায় অনেক এগিয়ে ছিলেন। সেকালে শক্ত সমর্থ দাসদের ঠিকানা ছিল গ্ল্যাডিয়েটর স্কুল। সেখানে তাদের হিংস্র পশু বা একে অপরের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করার প্রশিক্ষণ দেওয়া হতো। রোমানদের জন্য এটি বিনোদনের অন্যতম উৎস ছিল। স্পার্টাকাসকে কাপুয়ার এক প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়। নির্মম নির্যাতন আর পরিশ্রমের এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে খ্রিস্টপূর্ব ৭৩ অব্দে তিনি পালানোর পরিকল্পনা করেন। স্পার্টাকাস সহ ৭৮ জন দাস রান্নাঘর থেকে ছুরি ও বঁটি সংগ্রহ করে তাদের প্রশিক্ষক আর পাহারাদারদের হত্যা করে। এরপর শহর থেকে তারা গ্ল্যাডিয়েটরদের জন্য রাখা অস্ত্রশস্ত্র দখল করে ভিসুভিয়াস পর্বতে পালিয়ে যায়। খুব দ্রুত এই বিদ্রোহের খবর ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার পালিয়ে আসা কৃতদাস স্পার্টাকাসের বাহিনীতে যোগ দেয়। দক্ষিণ ইটালিতে স্পার্টাকাস প্রায় ২ বছর তার আধিপত্য বজায় রাখেন। তার আক্রমণের সংবাদে ভীত হয়ে রোমান সিনেট মার্কাস ক্রাসাসের অধীনে বিরাট সৈন্যদল সমবেত করে। স্পার্টাকাস বাহিনী ইটালির সর্বদক্ষিণ পশ্চিম কোণায় এসে উপস্থিত হয়। তাদের উদ্দেশ্য ছিল সমুদ্র পার হয়ে পালানো, কিন্তু জলদস্যুরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। নিরুপায় হয়ে স্পার্টাকাস বিশাল রোমান বাহিনীর সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হন। খ্রিস্টপূর্ব ৭১ অব্দে স্পার্টাকাস সাহসিকতার সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করেন। এই বিদ্রোহ দমন করার পর রোমানরা এমন এক বিভীষিকার সৃষ্টি করে যা আজও মানুষকে শিহরিত করে। সেনাপতি পম্পে এবং ক্র্যাসাস মিলে প্রায় ৬,০০০ জীবিত কৃতদাসকে বন্দী করে। কাপুয়া শহর থেকে রোম পর্যন্ত বিস্তৃত অ্যাপিয়ান ওয়ে রাস্তার ২ ধারে ৬,০০০ ক্রুশ পুঁতে এই ৬,০০০ কৃতদাসকে জীবন্ত ক্রুশবিদ্ধ করে ঝুলিয়ে রাখা হয়। বছরের পর বছর তাদের কঙ্কাল সেখানে ঝুলছিল, যাতে ভবিষ্যতে আর কোনো দাস রোমের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। দাসবিদ্রোহ দমন করার পর রোমে শুরু হয় ক্ষমতার চরম লড়াই। সামরিক নেতৃবৃন্দের মধ্যে মারিয়াস এবং সুলার রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর মঞ্চে আবির্ভূত হন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ শাসক জুলিয়াস সিজার। রোমের ক্ষমতা তখন ৩ জন মানুষের হাতে: পম্পে, ক্র্যাসাস এবং জুলিয়াস সিজার। এটি প্রথম ত্রয়ী শাসন নামে পরিচিত। সিজার ছিলেন গল বা বর্তমান ফ্রান্স এবং বেলজিয়াম প্রদেশের গভর্নর। সেখানে তিনি রোমের জন্য বিশাল বিজয় অর্জন করেন, যা তাকে সাধারণ মানুষের কাছে অসম্ভব জনপ্রিয় করে তোলে। কিন্তু সিনেট এবং পম্পে সিজারের এই জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েন। ৪৯ খ্রিস্টপূর্বাব্দে সিনেট সিজারকে নির্দেশ দেয় তার সেনাবাহিনী ভেঙে দিয়ে সাধারণ নাগরিক হিসেবে রোমে ফিরে আসতে। সিজার জানতেন সেনাবিহীন অবস্থায় রোমে ফেরা মানেই মৃত্যুদণ্ড। তাই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন। তিনি তার সেনাবাহিনী নিয়ে রুবিকন নদী পার হন এবং বলেন, আলিয়া ইয়াক্তাইস্ত বা দ্য ডাইস কাস্ট, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। এটি ছিল রোমের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। শুরু হল রোমান গৃহযুদ্ধের ২য় পর্ব। ৪৮ খ্রিস্টপূর্বাব্দে ফার্সালুসের যুদ্ধে সিজার পম্পেকে চূড়ান্তভাবে পরাজিত করেন। পম্পে পালিয়ে মিশরে যান, কিন্তু মিশরের রাজা তাকে হত্যা করে সিজারকে খুশি করার চেষ্টা করেন। মিশরে গিয়ে সিজারের সাথে সাক্ষাৎ হয় ইতিহাসের অন্যতম মোহময়ী রানী ক্লিওপ্যাট্রার। ক্লিওপ্যাট্রার বুদ্ধিমত্তা এবং রূপে মুগ্ধ হয়ে সিজার তাকে মিশরের সিংহাসনে বসান এবং তাদের একটি পুত্র সন্তান হয়। রোমান প্রজাতন্ত্রের এক নায়ক বা ডিকটেটর ফর লাইফ হিসেবে ৪৬ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার নিজেকে প্রতিষ্ঠিত করেন। সিজার বিশাল রোম সাম্রাজ্যের জনসাধারণের অবস্থার উন্নতি করার জন্য নানামুখী পদক্ষেপ নেন। জার্মান বর্বরদের নাগরিকত্ব প্রদান, সিনেটের সদস্য সংখ্যা বৃদ্ধি, প্রকৃত দুস্থদের মাঝে জমি ও শস্য বণ্টন করেন তিনি। এমনকি আমরা আজ যে ৩৬৫ দিনের ক্যালেন্ডার ব্যবহার করি, সেই জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তকও তিনি। কিন্তু রোমের প্রজাতন্ত্রপন্থী অভিজাতরা সিজারের এই একনায়কতন্ত্র মেনে নিতে পারেনি। খ্রিস্টপূর্ব ৪৪ সালের ১৫ই মার্চ, দ্য আইডস অব মার্চ, সিনেটের একটি অধিবেশনে সিজারের বিরুদ্ধে এক ভয়ানক ষড়যন্ত্র রূপ নেয়। সিজারের খ্রিস্টবন্ধু ও আস্থাভাজন ব্রুটাস ও ক্যাসিয়াসের নেতৃত্বে একদল সিনেটর সিজারকে ঘিরে ধরে। তাকে ২৩ বার ছুরিয়াঘাত করা হয়। যখন সিজার দেখলেন তার নিজের বন্ধু ব্রুটাসও তাকে ছুরি মারছে, তখন তিনি তার বিখ্যাত শেষ কথাটি বলেছিলেন, এ টু ব্রুটে, বা তুমিও ব্রুটাস। এরপর সিজার মৃত্যুর কোলে ঢলে পড়েন। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড রোমকে আর একবার ভয়ানক গৃহযুদ্ধের দিকে নিক্ষেপ করে। সিজারকে হত্যা করে ব্রুটাস ও ক্যাসিয়াস ক্ষমতা দখলের চেষ্টা করেন। কিন্তু রোমের জনসাধারণ সিজারের মৃত্যুতে এতখানি ক্ষুব্ধ হয়ে পড়ে যে তারা রোম ছেড়ে পালিয়ে যান। এই সময় সিজারের পালিত পুত্র বা দত্তক পুত্র অক্টেভিয়ান, সিজারের বিশ্বস্ত সেনাপতি মার্ক অ্যান্টনি এবং লেপিডাস মিলে গঠন করেন দ্বিতীয় ত্রয়ী শাসন। তাদের প্রথম কাজ ছিল সিজারের খুনিদের খুঁজে বের করা এবং শাস্তি দেওয়া। খ্রিস্টপূর্ব ৪২ সালে ফিলিপ্পির যুদ্ধে ব্রুটাস ও ক্যাসিয়াস পরাজিত হয়ে উভয়ই আত্মহত্যা করেন। এরপর রোমান সাম্রাজ্য ভাগ হয়ে যায়। অক্টেভিয়ান নেন রোম এবং পশ্চিমাংশ, আর মার্ক অ্যান্টনি নেন মিশর এবং পূর্বাংশ।
মিশরে গিয়ে অ্যান্টনি ক্লিওপ্যাট্রার নীল নদের সর্পের প্রেমে পড়ে যান। দিনের পর দিন মিশরের রাজপ্রাসাদের বিলাস ব্যাসনের মধ্যে অ্যান্টনির দিন কাটতে লাগল। তিনি ক্লিওপ্যাট্রাকে রোমান ভূখণ্ড উপহার দিতে শুরু করেন এবং রোমের বদলে আলেকজান্ড্রিয়াকে রাজধানী করার স্বপ্ন দেখেন। অক্টেভিয়ান এই সুযোগটি কাজে লাগান। তিনি অ্যান্টনি ও ক্লিওপ্যাট্রার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। খ্রিস্টপূর্ব ৩১ অব্দে গ্রিসের পশ্চিম তীরে অ্যাক্টিয়ামের নৌযুদ্ধে অক্টেভিয়ানের নৌবাহিনীর কাছে অ্যান্টনি ও ক্লিওপ্যাট্রা শোচনীয়ভাবে পরাজিত হন। উপায় না দেখে অ্যান্টনি নিজের তলোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন এবং ক্লিওপ্যাট্রা একটি বিষাক্ত সাপের কামড়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। মিশর রোমের একটি সাধারণ প্রদেশে পরিণত হয়। সকল প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে খ্রিস্টপূর্ব ২৭ অব্দে অক্টেভিয়ান সমগ্র রোমান সাম্রাজ্যের একছত্র অধিপতি হন। সিনেট তাকে অগাস্টাস বা সম্মানিত সম্রাট উপাধিতে ভূষিত করে, আর এর মধ্য দিয়েই মৃত্যু ঘটে ৫০০ বছর পুরনো রোমান প্রজাতন্ত্রের এবং জন্ম হয় রোমান সাম্রাজ্যের। অগাস্টাস সিজারের শাসনামলে রোমে শান্তি ফিরে আসে, যা পাক্স রোমানা বা রোমান শান্তি নামে পরিচিত। এই সময় ল্যাটিন ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ব্যাপক বিকাশ ঘটে। ভার্জিল, হরেসের মতো কবিরা এই সময়ই তাদের অমর সাহিত্য রচনা করেন। অগাস্টাসের মৃত্যুর পর রোমের সিংহাসনে বসে এমন কিছু সম্রাট যাদের নাম শুনলে আজও মানুষ শিউরে ওঠে। এই সময়টাকে বলা হয় জুলিও ক্লডিয়ান রাজবংশ। অগাস্টাসের পর ক্ষমতায় আসেন টাইবেরিয়াস, যিনি শেষ বয়সে বিকৃত মানসিকতার অধিকারী হয়ে পড়েন। তারপর আসে রোমের ইতিহাসের অন্যতম পাগল সম্রাট ক্যালিগিউলা। ক্যালিগিউলা নিজেকে জীবন্ত দেবতা দাবি করতেন। সে এতটাই পাগল ছিল যে নিজের প্রিয় ঘোড়া ইনসিটাটাসকে রোমের কনসাল বা মন্ত্রী বানানোর ঘোষণা দিয়েছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার নিজের রক্ষীরাই তাকে হত্যা করে। এরপর সম্রাট নিরোর কথা না বললেই নয়। ৬৪ খ্রিস্টাব্দের রোম নগরীতে যখন ভয়াবহ আগুন লাগে এবং শহর পুড়ে ছাই হচ্ছিল, প্রবাদ আছে যে নিরো তখন প্রাসাদের ছাদে বসে বেহালা বাজাচ্ছিলেন। তিনি এই আগুনের দায় চাপান নবগঠিত খ্রিস্টান ধর্মের অনুসারীদের ওপর। শুরু হয় খ্রিস্টানদের ওপর ইতিহাসের সবচেয়ে অমানবিক নির্যাতন। খ্রিস্টানদের ক্রুশবিদ্ধ করে তাদের গায়ে আগুন ধরিয়ে নিরো তার বাগানে রাতের মেলা আলোর ব্যবস্থা করতেন। তবে রোম শুধু উন্মাদদের দ্বারা শাসিত হয়নি। এরপর আসে ফ্লেভিয়ান রাজবংশ। সম্রাট ভেসপ্যাসিয়ান এবং তার ছেলে টাইটাস নির্মাণ করেন পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কলোসিয়ামকে, যেখানে ৫০,০০০ দর্শকের সামনে গ্ল্যাডিয়েটররা একে অপরের সাথে বা হিংস্র বাঘসিংহের সাথে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করত। রোমের জনগণ রুটি আর বিনোদন পেয়ে সব রাজনৈতিক অধিকার ভুলে থাকত। এরপর আসে ৫ জন ভালো সম্রাটের যুগ। সম্রাট ট্রাজানের সময় রোমান সাম্রাজ্য তার ভৌগোলিক সীমানার সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়। ব্রিটেন থেকে শুরু করে স্পেনের আটলান্টিক উপকূল, উত্তর আফ্রিকা, মিশর এবং মধ্যপ্রাচ্যের মেসোপটেমিয়া, বর্তমান ইরাক পর্যন্ত রোমান ঈগলের ডানা বিস্তৃত ছিল। সম্রাট হাড্রিয়ান ব্রিটেনে নির্মাণ করেন বিখ্যাত হাড্রিয়ান ওয়াল, এবং সর্বশেষ ভালো সম্রাট ছিলেন মার্কাস অরেলিয়াস, যিনি একাধারে একজন সম্রাট এবং একজন স্টোইক দার্শনিক। তৃতীয় শতকে এসে বিশাল এই রোমান সাম্রাজ্য চরম সংকটে পড়ে, যাকে বলা হয় দ্য ক্রাইসিস অব দ্য 3rd সেঞ্চুরি। বারবার গৃহযুদ্ধ, প্লেগ মহামারী এবং অর্থনীতিতে চরম মুদ্রাস্ফীতি সাম্রাজ্যকে খাদের কিনারায় ঠেলে দেয়। এই পতন ঠেকাতে ২৮৬ খ্রিস্টাব্দে সম্রাট ডায়োক্লেটিয়ান এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তিনি বুঝতে পারেন এত বিশাল সাম্রাজ্য এক জায়গা থেকে শাসন করা অসম্ভব, তাই তিনি রোমান সাম্রাজ্যকে ২ ভাগে ভাগ করে দেন। পশ্চিম রোমান সাম্রাজ্য, যার রাজধানী রোম, এবং পূর্ব রোমান সাম্রাজ্য, যার রাজধানী বাইজান্টিয়াম। এরপর ৩১২ খ্রিস্টাব্দে ক্ষমতায় আসেন সম্রাট কনস্ট্যান্টিন দ্য গ্রেট। ব্যাটল অফ মিলভিয়ান ব্রিজের আগে তিনি আকাশে একটি ক্রুশ চিহ্ন দেখতে পান বলে দাবি করেন। যুদ্ধে জয়ী হওয়ার পর তিনি প্রথম রোমান সম্রাট হিসেবে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। যে রোমানরা ৩০০ বছর ধরে খ্রিস্টানদের হত্যা করেছিল, সেই রোমই এবার খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি দেয়। কনস্ট্যান্টিন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী বাইজান্টিয়ামের নাম পরিবর্তন করে নিজের নামে রাখেন কনস্ট্যান্টিনোপল, বর্তমান ইস্তানবুল। কিন্তু পশ্চিম রোমান সাম্রাজ্যের কপালে ঘোর অন্ধকার ঘনিয়ে আসছিল। উত্তরের বরফ ঢাকা অঞ্চল থেকে দলে দলে জার্মানিক বারবারিয়ান উপজাতিরা, যেমন গথ, ভ্যান্ডাল এবং হুনরা, রোমান সীমানায় আক্রমণ শুরু করে। বিশেষ করে হুনদের নেতা আটিলা দা হান চাবুকের আক্রমণে রোমান লিজিয়নরা খড়কুটোর মতো উড়ে যায়। অবশেষে ৪১০ খ্রিস্টাব্দে ভিসিগথরা রোম নগরীতে প্রবেশ করে ৮০০ বছরের মধ্যে প্রথমবারের মতো রোম লুটপাট করে, এবং ৪৭৬ খ্রিস্টাব্দে শেষ পশ্চিম রোমান সম্রাট রমিউলাস অগাস্টুলাসকে ক্ষমতাচ্যুত করে বারবেরিয়ান নেতা ওডোয়েসার। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে পশ্চিম রোমান সাম্রাজ্যের। ইউরোপে শুরু হয় ডার্ক এজেস বা অন্ধকার যুগ। পশ্চিম রোমের পতন হলেও পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজান্টিয়াম সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপলকে কেন্দ্র করে আরও প্রায় ১০০০ বছর টিকেছিল। সম্রাট জাস্টিনিয়ানের আমলে তারা হারানো রোম পুনরুদ্ধার করার চেষ্টা করে এবং নির্মাণ করে বিখ্যাত গির্জা হায়া সোফিয়াকে।
কিন্তু সপ্তম শতকে মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে এমন এক শক্তির উত্থান ঘটে যার জন্য রোমানরা মোটেও প্রস্তুত ছিল না। মক্কা নগরীতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামের উন্মেষ ঘটে। খলিফা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহার শাসনামলে মুসলিম আরবরা বাইজান্টাইন সাম্রাজ্যের দিকে অগ্রসর হয়। 636 খ্রিস্টাব্দে সিরিয়ার প্রান্তরে সংঘটিত হয় ইতিহাসের অন্যতম নির্ণায়ক যুদ্ধ ইয়ারমুকের যুদ্ধ। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহার অসাধারণ রণকৌশলের কাছে বিশাল রোমান বাইজেন্টাইন বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর একে একে সিরিয়া, মিশর এবং উত্তর আফ্রিকা চিরতরে রোমানদের হাতছাড়া হয়ে মুসলিম খিলাফতের অধীনে চলে যায়। ইসলামের এই অভাবনীয় উত্থান রোমান সাম্রাজ্যকে এশিয়া এবং আফ্রিকা থেকে গুটিয়ে কেবল গ্রিস এবং অ্যানাটোলিয়া, বর্তমান তুরস্কের মধ্যে সীমাবদ্ধ করে ফেলে। এরপর শত শত বছর ধরে মুসলিম এবং বাইজেন্টাইনদের মধ্যে সংঘাত চলতে থাকে, যার মধ্যে ক্রুসেড অন্যতম। অবশেষে আসে 1453 সাল। অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ, যিনি মেহমেদ ফাতিহ বা বিজয়ী মেহমেদ নামে পরিচিত, তিনি এক বিশাল সেনাদল এবং ইতিহাসের সবচেয়ে বড় কানানগুলো নিয়ে কনস্ট্যান্টিনোপল অবরোধ করেন। 53 দিন টানা অবরোধ এবং গোলাবর্ষণের পর 1453 সালের 29 মে কনস্ট্যান্টিনোপলের অভেদ্য দেওয়াল ভেঙে পড়ে। সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপলে তুলেশ করেন এবং শেষ রোমান সম্রাট একাদশ কনস্ট্যান্টিন প্যালিওলোগাস যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেন। এই বিজয়ের মধ্য দিয়ে 2500 বছর ধরে টিকে থাকা মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের চিরতরে বিলুপ্তি ঘটে। কনস্ট্যান্টিনোপল হয়ে ওঠে অটোমান সাম্রাজ্যের নতুন রাজধানী, আজকের ইস্তানবুল। ঐতিহাসিকভাবে রোমান সভ্যতার গুরুত্ব অপরিসীম। পশ্চিমা বিশ্বের ইতিহাসকে বুঝতে হলে রোমানদের অবদানকে উপেক্ষা করার কোনো উপায় নেই। আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি, যে আইন ব্যবস্থা মেনে চলি, এমনকি আধুনিক গণতন্ত্র ও সিনেট ব্যবস্থার মূল ধারণাও এই রোমানদের থেকেই আসা। খ্রিস্টান ধর্মের বিশ্বব্যাপী বিস্তার এবং এর পশ্চিমা সংস্কৃতির প্রভাব রোমান সাম্রাজ্যের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল। তাদের কংক্রিটের রাস্তা, অ্যাকোয়াডাক্ট বা জল সরবরাহ ব্যবস্থা এবং বিশাল সব স্থাপত্য আজও আধুনিক প্রকৌশলীদের অবাক করে দেয়। ল্যাটিন ভাষা থেকে উন্নতি ঘটিয়েই আধুনিক ইতালীয়, ফরাসি, স্প্যানিশ এবং পর্তুগিজ ভাষা নিজস্ব রূপ লাভ করে। এমনকি ইংরেজি ভাষাতেও ল্যাটিনের বিশাল প্রভাব রয়েছে। রোমান সভ্যতার এই বিশাল সিন্ধু এতটাই গভীর ও বিস্তৃত যে এর ওপর কয়েক লক্ষ বই প্রকাশিত হওয়ার পরও সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব হয়েছে বলে ধারণা করা যায় না। প্রতিনিয়ত নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, নতুন ঐতিহাসিক ব্যাখ্যা এবং ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে রোমানদের সম্পর্কে আমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হচ্ছে। তাদের উত্থান পতন, তাদের অর্জন ও ভুল, তাদের রেখে যাওয়া উত্তরাধিকার সবকিছুই যেন এক অনন্ত কৌতূহলের জন্ম দেয়। তাই এই মেগা ডকুমেন্টারিটিকে রোমানদের সেই বিশাল জ্ঞান ও ঐতিহ্যের সিন্ধু থেকে এক ঘটি জল তুলে আনার ছোট্ট প্রয়াস হিসেবে দেখলে ভুল হবে না। দর্শক, আমাদের আজকের এই মেগা এপিসোডের একদম শেষ পর্যায়ে এসে আমরা উপনীত হয়েছি। আমাদের চেষ্টা ছিল রোমান সভ্যতা, রোমান সাম্রাজ্যের উত্থান, পতন এবং ইসলামের সাথে তাদের ঐতিহাসিক সংঘাতের ইতিহাস বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আমাদের এই দীর্ঘ এবং রোমাঞ্চকর প্রয়াস আপনাদের জানার উদ্দীপনাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রোমান ইতিহাসের কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি চমকপ্রদ লেগেছে? স্পার্টাকাসের বিদ্রোহ, জুলিয়াস সিজারের রোমান্স, নাকি কনস্ট্যান্টিনোপলের পতন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডে নতুন কোনো ঐতিহাসিক রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।